শীর্ষ সংবাদ। শারীরিক অবস্থার উন্নতি হলেও শিগগিরই হাসপাতাল ছাড়তে পারছেন না বেগম জিয়া। এখনো রয়েছে স্বাস্থ্যগত জটিলতা। ফিরেই ধরবেন বিএনপির হাল, আশা শীর্ষ নেতাদের। বাসায় চিকিৎসা নেওয়ার প্রবণতা বাড়ছে, করোনায় মৃত্যু, শেষ সময় যাচ্ছে হাসপাতালে। 50 ঊর্ধ্ব অন্যান্য রোগাক্রান্তদের আগেই যাওয়ার তাগিদ। করোনায় খাদ্য ঘাটতি এড়াতে শুল্ক ছাড় দিয়ে আমদানির মাধ্যমে মজুদ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবারও ধান চাল সংগ্রহ ব্যর্থ হওয়ার শঙ্কা, নানা পরিকল্পনার কথা বলছেন মন্ত্রী। তৃতীয় ভ্যারিয়েন্টের লাগামহীন সংক্রমণে বিপর্যস্ত ব্রিটেন। 21 জুন থেকে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে দোটানায় সরকার। দেশের খবর। জামিন হলো না সাংবাদিক রোজিনা ইসলামের। গতকাল শুনানি হলেও ভাইরাল হওয়া ভিডিও দেখে রোববার আদেশ দেবেন আদালত। আসামি পক্ষের প্রত্যাশা জামিন পাওয়ার হকদার রোজিনা। রাষ্ট্রপক্ষের কড়া জবাব, ঘুষিটে বেগমের মতো ষড়যন্ত্র করেছিলেন রোজিনা। আর পরিবার বলছে দেরি হলেও তারা আদালতেই আস্থা রাখতে চায়। দিনভর আদালত পড়ায় গুঞ্জন জামিন হয়ে যাচ্ছে কারাবন্দী সাংবাদিক রোজিনা ইসলামের। কিন্তু শুনানিতে যুক্তি পাল্টা যুক্তিতে অটল থাকে দুপক্ষই। রোজিনার আইনজীবীর দাবি, সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ করতেই এ মামলা করা হয়েছে, হকদার জামিন পাওয়ার। রাষ্ট্রপক্ষের কড়া জবাব, ঘসেটি বেগমের মতো চক্রান্ত করেছিলেন রোজিনা। এমন চক্রান্তকারীকে জামিন দেয়া কোনোভাবেই সমীচীন হবে না। তবে গণমাধ্যমের সামনে ঘসেটি বেগম প্রশ্নে এড়িয়ে যায় রাষ্ট্রপক্ষ। জামিন পাওয়াটা তার প্রতি কোনো দয়া নয়, জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুগ্রহ নয়, জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুকম্পা নয়, বরং জামিন পাওয়াটা হচ্ছে তার মৌলিক অধিকার, জামিন পাওয়াটা হচ্ছে তার আইনত অধিকার। মামলার ধারা জামিন অযোগ্য এবং সিক্রেট অ্যাক্টের দুটি ধারা, সেটিতে 14 বছর থেকে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সেই কারণে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, এই মামলাটি যেহেতু একেবারেই তদন্তের ইনিশিয়াল স্টেজে, এই সময়ে যদি জামিন প্রদান করা হয় তাহলে মামলার এই তদন্ত বিঘ্নিত হবে। এদিন সচিবালয়ের ভেতরে রোজিনার মুচলেকা দিতে চেয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে তা আদালতে দাখিল করতে চান রাষ্ট্রপক্ষ। এতেই বৃহস্পতিবার আদেশ দেননি আদালত, যে ভিডিও দেখে রোববার আদেশ দেওয়ার কথা জানানো হয়। এই আসামির স্বীকারোক্তির যে ভিডিও চিত্র আছে, আমরা সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করব এবং সেই ভিডিও ফুটেজ উপস্থাপন করার আলোকেই উনি আগামী রোববারের জন্য এই মামলার পূর্ণাঙ্গ আদেশের জন্য দিন ধার্য করেছেন। রোজিনার পরিবার বৃহস্পতিবার সকাল থেকেই ছিলেন আদালতে, কিন্তু দিন শেষে আদেশ না পেয়ে একরাশ হতাশা নিয়ে ফিরে যান। তাহলে আমি আশা ছিলাম যে আমি আজকে জামিনটা পেয়ে যাব। হ্যাঁ, এটা আমার এক্সপেকটেশন ছিল। তো যেহেতু বিজ্ঞ আদালত মনে করেছেন, আমরা এখনো আশায় আছি ন্যায় বিচার পাবো। 100 বছরের পুরনো অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা হয় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনার বিরুদ্ধে, যে মামলায় কাশিমপুর কারাগারে রয়েছেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বেগম খালেদা জিয়ার। তবে আরও কিছু স্বাস্থ্যগত জটিলতার কারণে খুব শিগগিরই হাসপাতাল থেকে বাসা ফেরা হচ্ছে না বিএনপি নেত্রীর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল এক চিকিৎসক বলছেন, তাকে দ্রুত সুস্থ করে তুলতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। এদিকে বেগম জিয়ার বাড়ি ফেরার প্রতীক্ষায় দলীয় নেতাকর্মীরা। শীর্ষ নেতারা বলছেন, স্বাভাবিক জীবনে ফিরলে দলের সাংগঠনিক ব্যবস্থা মজবুতের পাশাপাশি আন্দোলনের দিক নির্দেশনা দিবেন বিএনপির চেয়ারপারসন। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর 3 সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ মাসের শুরুর দিকে শ্বাসকষ্টের কারণে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন জানানো হলেও আইনি বাধ্যবাধকতায় তা আটকে যায়। পরবর্তীতে ধীরে ধীরে শ্বাসকষ্ট কমে যাওয়ার সাথে বেগম জিয়ার শারীরিক অবস্থারও উন্নতি হতে থাকে। এ অবস্থায় তাকে কবে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে এ নিয়ে শুরু হয়েছে আলাপ আলোচনা। সম্প্রতি তাঁর ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেনকে এ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ড গুরুত্ব সহকারে বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এই চিকিৎসা কার্যক্রমকে দীর্ঘমেয়াদী বলে উল্লেখ করেন তিনি। বয়সে করোনা পরবর্তীতে মানুষের শারীরিক অবস্থা
তার সাথে প্রেডিকশন করা, এটা করা তো রিয়েলি টাফ। এভার কেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক বিষয়টি পরিষ্কার করে বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও স্বাস্থ্যগত বেশ কিছু জটিলতা থাকায় এখনই তিনি হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন না। এদিকে দলীয় চেয়ারপারসন কবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন সেদিকেই তাকিয়ে আছেন নেতাকর্মীরা। বিএনপিকে বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল অভিহিত করে দলের এই ভাইস চেয়ারম্যান বলেন, বেগম জিয়া সুস্থ হলে শক্তিশালী হবে বিএনপি, একই সাথে নির্দেশনা মিলবে আন্দোলনের। বিএনপির বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল। বিএনপির নেতাকর্মী সবার মধ্যেই দেখি নানা ধরনের অসন্তোষ। সুতরাং বেগম জিয়া বা তারেক রহমান তারা দলীয় নেতৃবৃন্দের সাথে বসে নতুন ছক কষে আন্দোলনে যেতে হবে। গত 10 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে 27 এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। কোভিডের লক্ষণ প্রকাশ এবং শ্বাসকষ্ট শুরুর পরও বাসায় থাকা বাড়াচ্ছে মৃত্যুহার। চিকিৎসকরা বলছেন, বাসায় চিকিৎসা নেওয়ার প্রবণতায় অর্ধেকের বেশি রোগী শেষ সময় হাসপাতালে আসছেন এবং এদের বেশিরভাগকেই বাঁচানো যাচ্ছে না। হঠাৎ অক্সিজেনের দরকার পড়লে কোনোভাবেই বাসায় ব্যবস্থাপনা সম্ভব নয়। তাই 50 ঊর্ধ্ব এবং বিভিন্ন রোগে আক্রান্তদের লক্ষণ প্রকাশের শুরুতেই হাসপাতালে নিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। তো কোভিড রোগীকে বাঁচানোর একমাত্র পরীক্ষিত পথ অক্সিজেন। রোগী ভেদে প্রতি মিনিটে 1 লিটার থেকে 80 লিটার পর্যন্ত অক্সিজেনের প্রয়োজন পড়ে, আর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় সরবরাহের মাধ্যমও। শ্বাসকষ্ট শুরুর লক্ষণ বুঝতে না পারা এবং বুঝার পরেও বাসায় বসে অক্সিজেন গ্রহণের সিদ্ধান্তে প্রতিদিন ঝরছে অসংখ্য প্রাণ। 1 থেকে 5 লিটার পর্যন্ত ন্যাসাল ক্যানুলা দেওয়ার পরে তখন কিন্তু আর আপনি ন্যাসাল ক্যানুলা দিয়ে দিতে পারবেন না। তো এই জন্য তখন আপনাকে সুইচ করে ফেস মাস্কে আসতে হবে। তারপরে সেটা কাজ না করলে 10 থেকে 15 লিটার পর্যন্ত নন রিবিডার মাস্ক, যেটা রিজার্ভার ব্যাগ আছে, এটার মাধ্যমে দেওয়া যাবে। 15 লিটারের পরে তখন আপনাকে হাই ফ্লোতে যেতে হবে। তো হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা কিন্তু তারপরে শুরু হয় আর কি। চিকিৎসকরা বলছেন, শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া রোগীদের প্রায় অর্ধেকই নির্ধারিত সময়ের অনেক পরে হাসপাতালে এসেছেন। শ্বাসকষ্টের সর্বোচ্চ ঝুঁকিতে আছেন বিভিন্ন রোগে আক্রান্ত 50 ঊর্ধ্বরা। মৃত্যু রোধে ঝুঁকিপূর্ণদের পরিবারেই নিবিড় পর্যবেক্ষণে রাখার আহ্বান বিশেষজ্ঞদের। আর কয়েকদিন থেকে অক্সিজেন লেভেল তো ভালোই আছে, কাল ক্ষেপণ করে রোগীটা কিন্তু মৃত্যুর দিকে পতিত হচ্ছে। কথা বলতে গিয়ে হাঁপায় ওঠা, হাঁটতে চলতে গেলে হাঁপায় ওঠা, অথবা এমন দুর্বল হয়ে যাওয়া যে দুর্বলতার কারণে উনি বিছানা থেকে উঠতে পারছেন না। এগুলোও কিন্তু সিভিয়ারিটি শুরু হওয়ার আগের ধাপ। জ্বর যদি আপনার 5 দিন 6 দিন ক্রমাগত চলে এবং বাড়তে থাকে, আরেকটা হচ্ছে যে তার অক্সিজেন স্যাচুরেশন। যদি দেখে যে না প্রায় সময় দিনের মধ্যে 92 তার নিচে থাকতেছে, তখন তাকে আসলে হাসপাতালে যেতে হবে। তবে শুধু অক্সিজেনের প্রবাহ বাড়িয়েই রোগীকে সুরক্ষা দেয়া সম্ভব নয়। তাই বাইপ্যাপ সিপ্যাপের মতো আধুনিক যন্ত্রের মাধ্যমে কম অক্সিজেন প্রবাহের মধ্য দিয়ে কার্যকরী ফলাফল পাওয়া সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। 10 লিটার অক্সিজেন অথবা 50 লিটার অক্সিজেন কিন্তু আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ানো। সেই অক্সিজেন পরিমাণ বাড়ানোর জন্য টিপ্যাপ, বাইপ্যাপ মেশিন এগুলোই কাজ করতে পারে। চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহের সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট কমাতে স্টেরয়েড, অ্যান্টিভাইরাল সহ নানা ধরনের ওষুধ ব্যবহার করা হয় হাসপাতালে। তাই বাসায় একটি সিলিন্ডার মজুত রেখে নিশ্চিন্তে থাকার পরিণতি আত্মহননের শামিল বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী করোনা মহামারীতে দেখা দিচ্ছে খাদ্য ঘাটতির শঙ্কা। এ অবস্থায় খাদ্যশস্য উৎপাদন বাড়াতে এবারও কৃষকদের স্বল্প সুদে ঋণ দেওয়া সহ নানা পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। খাদ্য সচিব বলছেন, মজুদ স্বাভাবিক রাখতে মিলারদেরকে প্রণোদনার পাশাপাশি চাল ও গম আমদানি পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজারে চালের দাম বেশি থাকায় এবারও ধান চাল সংগ্রহ ব্যর্থ হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। শুল্ক ছাড় দিয়ে চাল আমদানি করে অন্তত 15 থেকে 18 লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদের তাগিদ তাদের। প্রসূন আশিসের রিপোর্ট। স্বাধীনতার পর 5 দশকে দেশে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে 3 গুণেরও বেশি। এমনকি চাল উৎপাদনে সারা বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। তবে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে ইউএসডি এর গ্রেইন অ্যান্ড ফিড আপডেট প্রতিবেদন অনুসারে চলতি অর্থবছরে গতবারের চেয়ে 10 লাখ টন কমে চালের উৎপাদন হবে 3 কোটি 48 লাখ টন। অপরদিকে 75 লাখ টন গমের চাহিদার বিপরীতে উৎপাদন হবে মাত্র 12 লাখ টন। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে খাদ্যশস্য সংগ্রহের পাশাপাশি শুল্ক ছাড় দিয়ে আমদানির মাধ্যমে পর্যাপ্ত মজুত করতে হবে। সরকারকে সবসময় অ্যাডভান্স পারচেজ করে রাখতে হবে, যাতে স্টোরে 15 থেকে 18 লক্ষ টন তারা সরবরাহ করতে পারে না।
সরকারের কাছে বিক্রি করতে গেলে মধ্যস্বত্ব চলে আসে, ইম্পোর্টের ব্যবস্থাটা করতে হবে। ট্যাক্স বসানো আছে, সেই ট্যাক্সটা উঠিয়ে দিলে ব্যক্তি খাত ভারত থেকে চাল নিয়ে আসে। তাদেরকে আমরা বিনামূল্যে খাদ্যশস্য উৎপাদন বাড়ানোকে গুরুত্ব দিয়ে নানা পরিকল্পনা নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। মহামারী তো একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের ফেলেছে, সেটাকে আমরা মাথায় রেখে নানান পদক্ষেপ আমরা নিয়েছি। গত বছর 5,000 কোটি টাকা দিয়েছিল 4% সুদে, এটা মৎস্য পশুপালন এগুলো সহ। তারপরে আমরা 14,000-15,000 কোটি টাকা লোন দিই 8-9% সুদে, সেটাকে আমরা কমায় 4% করেছি। এটা অব্যাহত থাকবে। ইতিমধ্যে প্রায় $43 বিলিয়ন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কাজে আন্তর্জাতিক বাজার থেকেও খাদ্য কেনা আমাদের কোনো সমস্যা হবে না। আমরা কিছু এদিকে গত বছর ধান চাল সংগ্রহ ব্যর্থ হওয়ায় এবার চাল ও গম সংগ্রহ বাড়াতে মিলারদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি আমদানির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান খাদ্য সচিব। বন্যা বা ঘূর্ণিঝড় বড় কোনো বিপর্যয় না আসে তাহলে কোনো সমস্যা হবে না। 5 থেকে 6 লাখ মেট্রিক টন গম বিদেশ থেকে আমদানি করি। আমাদের সেই পরিকল্পনা হয়ে গেছে, জুন জুলাই এই সময় আমরা টেন্ডার করে ওই পরিমাণ আমরা কিনে ফেলতে পারবো। যারা আমাদেরকে আগে চাল দিবে তাদের কিন্তু আমরা প্রণোদনা হিসেবে অতিরিক্ত বরাদ্দ দিব। সরকারিভাবে চাল আমদানির ক্ষেত্রে ভারতকে বিবেচনায় রাখার কথাও জানান তিনি। ইন্ডিয়া যেহেতু আরো প্রোডাকশনের সারপ্লাস। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আক্রমণ রুখতে বিভিন্ন দেশ থেকে যাওয়া যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। আদেশ অমান্যকারীদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন শর্তের কারণে হঠাৎ করে ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্স। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। করোনা মহামারীর শুরু থেকেই ভোগান্তি যেন নিত্য সহচর প্রবাসীদের। কদিন আগে দেশে ফিরতে পোহাতে হয়েছে কোয়ারেন্টাইনের ভোগান্তি। সৌদি সরকারের দেওয়া নতুন শর্তের কারণে এবার কর্মস্থলে ফিরতেও একই ধরনের দুর্ভোগে পড়েছেন তারা। করোনার ভারতীয় ভেরিয়েন্ট প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এজন্য বিমানের টিকিট কাটার পাশাপাশি থাকতে হবে হোটেল বুকিং। হোটেল বুকিং জটিলতার কারণে 4 দিনের জন্য ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চালু থাকলেও সৌদি আরবে যেতে গুনতে হচ্ছে বাড়তি প্রায় 70,000 টাকা। সৌদি সরকারের নতুন শর্ত আরোপ এবং হোটেল বুকিং জটিলতার কারণে চরম বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতেছে তাদের এখন হলো যে কোয়ারেন্টাইন বিভিন্ন কারণে দেশের ভিতরে অনেক টাকা লাগতেছে, 4-5 হাজার রিয়ালের মতো লাগতেছে। এই টাকাটা আমাদের উপরে অনেক বড় একটা জুলুমের মতোই মনে হচ্ছে। তবে যারা এরই মধ্যে করোনার 2 ডোজ টিকা গ্রহণ করেছেন তাদের পোহাতে হচ্ছে না কোনো ঝামেলা। টিকা গ্রহণকারীদের থাকতে হবে না হোটেল কোয়ারেন্টাইনে। যাদের ভিসার মেয়াদ আছে তারা চেষ্টা করেন সবাই যেন করোনার টিকাটা 2 ডোজ নিয়ে আসতে পারেন। তাহলে আপনাদের দেখা যায় কি মনে করেন ওই কোয়ারেন্টাইনের জন্য যে অতিরিক্ত 3,000 টাকা লাগতেছে হোটেল বুকিং এর জন্য, এটা থেকে কমসে কম মুক্ত পাইবেন। কোয়ারেন্টাইনের নিয়ম না মানলে জেল জরিমানা সহ দেশে পাঠিয়ে দেওয়ার শাস্তির বিধান করেছে সৌদি সরকার। এছাড়া যে কোনো শর্ত ভাঙলে 2 বছরের জেল এবং অর্থদণ্ডের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। নারায়ণগঞ্জে অপহরণ মামলা দায়েরে 14 বছর 4 মাস পর নিজেই ফিরে এলেন অপহৃত। এদিকে মামলা দিয়ে 19 জনকে আসামি করে হয়রানি করায় রুবেলের মায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পারিবারিক কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নিখোঁজ হওয়ার সময় বয়স ছিল 7 আর এখন 21 বছরের যুবক। নারায়ণগঞ্জ সদরের আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকা থেকে 2007 সালের 10 জানুয়ারি হারিয়ে গিয়েছিল রুবেল। 14 বছর 4 মাস পর হঠাৎই যোগাযোগ হয় মায়ের সাথে, 7 জাগে বাড়ি ফেরার। এদিকে মা রহিমা বেগম 14 বছর আগেই দায়ের করেছেন অপহরণ মামলা। এরই মধ্যে ভুক্তভোগী 2 আসামিকে নিয়ে থানায় হাজির হন রুবেল। মারধরও করতো মায়, তার জন্য আমি বাড়ি আয়ে পড়ছি যখনই এই মায় এই সুযোগে ওদের আগের পুরানা কিসের লেগে এই কেসটা দিল আমি তা বলতে পারলাম। যাওয়ার পরে আমি হঠাৎ করে হঠাৎ পেয়েছি যে ওদের বাচ্চা রয়েছে। এদিকে হয়রানির জন্য রহিমা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা। আমার এই পলাতক জীবনটা অনেক কষ্টের গেছে, আমি জীবনে মনে এত কষ্ট আর কোনো দিনও করি নাই। আমি চাই যে আমার এই কষ্টের বিচার। বিভিন্নভাবে মার খাওয়াইছে বা অসুবিধা করছে, এই বিচারটা আমরা চাই। এই ব্যাপারে সদর মডেল থানার ওসি জানান রুবেলকে আদালতে হাজির করা হবে। পরবর্তীতে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। যদি কোনো ব্যক্তি
মিথ্যা মামলা দায়ের করেন, সেক্ষেত্রেও আইনের বিধিবিধান আছে। বিধিবিধান অনুযায়ী যদি কেউ অভিযোগ করে বা আমাদের পক্ষ থেকে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। মায়ের 2 স্বামীর সংসারের 5 সন্তানের মধ্যে রুবেল তৃতীয় সন্তান। বাড়ি থেকে পালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছোটখাটো কাজ করে জীবনযাপন করেন তিনি। সময় সংবাদ। এই সৈকত রক্ষায় প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে বিদেশে তৈরি ওভেন জিওটিউব। এই টিউব বসানো শুরু হয়েছে সৈকতের 1.5 কিলোমিটার এলাকা জুড়ে। ওভেন জিওটিউবের পরিমাণ আরও বাড়ালে কুয়াকাটা রক্ষা পাবে বলে দাবি জনপ্রতিনিধিদের। পানি উন্নয়ন বোর্ডের দাবি, এই জিওটিউব অনেক বেশি টেকসই। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুমে বড় বড় ঢেউ আছড়ে পড়ে সমুদ্র সৈকত কুয়াকাটায়। এতে বালু ক্ষয়ের ফলে 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতটির প্রস্থ 0 পয়েন্টের কাছাকাছি এসে পৌঁছেছে। তাই সমুদ্র সৈকত কুয়াকাটাকে রক্ষা করতে সৈকতের মূল পয়েন্টের 2 পাশে 1.5 কিলোমিটার এলাকায় ফেলা হচ্ছে ওভেন আর নন ওভেন জিওটিউব। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবে জুনে। জিওটিউবের মধ্যে 1 কিলোমিটার সাদা রঙের বা নন ওভেন, এগুলো বাংলাদেশে তৈরি। বাকি 500 মিটার বসানো হচ্ছে বিদেশি তৈরি কালো রঙের ওভেন জিওটিউব। নন ওভেন টিউবের চেয়ে ওভেন টিউব বেশি টেকসই হওয়ায় বালু ক্ষয় থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব হবে। জিও টিউবের বাইরে ও ভেতরের দিকে জিও ব্যাগ স্থাপন করায় এবারের প্রতিরক্ষা বাঁধটি আগের চেয়ে টেকসই হবে বলে আশা স্থানীয়দের। বর্তমান যে জিও ব্যাগটা দেওয়া হয়েছে ওটা আগের চেয়ে অনেক প্রোটেক্ট। এইরকম যদি সবসময় দিতে তাহলে এই পার ভাঙতে না। যদি এই জিও ব্যাগ এবছর না দেওয়া হইতো তাহলে মনে হয় এবছর আমি এই জায়গায় দোকানদারি করার মতো অবস্থা থাকতো না। বালু ক্ষয় থেকে সৈকত রক্ষায় দেশে প্রথমবারের মতো বিদেশে তৈরি ওভেন জিও টিউব ব্যবহার করা হচ্ছে। সমুদ্রে বড় বড় ঢেউ আঘাত হানলেও সমুদ্র সৈকত বালু ক্ষয় থেকে রক্ষা পাবে বলে জানায় ঠিকাদার প্রতিষ্ঠান। 90% কাজ আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, বাকি হয়তো 10% কাজ বাকি আছে। তবে ভাঙন রোধে ওভেন জিও টিউবের পরিমাণ বাড়িয়ে 2টি টিউব বসানো হলে সাগরের উত্তাল ঢেউ থেকে বর্ষা মৌসুমে রক্ষা পাবে বলে মনে করেন কুয়াকাটার মেয়র। 3টা যদি একাত্র দিত তাহলে এই আপাতত এটা অনেক প্রোটেকশন হইতো। পানি উন্নয়ন বোর্ডের দাবি, নন ওভেন টিউবের চেয়ে ওভেন টিউব বেশি টেকসই হওয়ায় বালু ক্ষয় থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব। এটা যেহেতু পরীক্ষামূলক, এটার অবজারভেশনে ভিত্তি করে আমরা যাতে করে আরো টেকসই এবং অধিকতর টেকসই আরো বেশি সাস্টেইনেবল হবে সেই ব্যাপারে আমরা আশা করছি। ভাঙনের কবল থেকে সৈকতটি স্থায়ীভাবে রক্ষা করতে না পারলে পর্যটকদের পাশাপাশি উদ্যোক্তারাও কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নেবেন বলে মনে করেন হোটেল মালিক সমিতি। 3,60,00,000 টাকা ব্যয়ে টিউব বসানোর প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। 2019 সালে 1,90,00,000 টাকা ব্যয়ে একই স্থানে দেশে তৈরি জিও টিউব বসানো হয়, কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই সাগরে তা বিলীন হয়ে যায়। সময় সংবাদ, পটুয়াখালী। চাঁদপুরে পদ্মা ও মেঘনায় এখনও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না, অথচ জটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। সে নিষেধাজ্ঞার 3 সপ্তাহ পরও এমন পরিস্থিতিতে জেলেদের জালে ইলিশ না পাওয়ায় নদী পাড়ের মাছ আড়তে প্রাণচাঞ্চল্য ফিরছে না। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফারুক আহমেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারুক। জেনিফার, মার্চ এপ্রিল 2 মাসে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ যে 6টি অভয়াশ্রম আছে যেখানে ইলিশ বিচরণ করে, সেই ইলিশ বিচরণ ক্ষেত্রগুলোতে জাটকা সংরক্ষণের যেই কর্মসূচি ছিল তার এই 3 সপ্তাহ পর আবার নতুন করে সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে সাগরের বিশাল এলাকা জুড়ে যদি মাছ ধরা বন্ধই থাকে সেক্ষেত্রে চাঁদপুরের পদ্মা মেঘনা জেলেরা কিন্তু অনেকটা সরব থাকার কথা ছিল। তো এখানে দেখলাম যে এখানে একটা শুনশান নীরবতা, অর্থাৎ নদীতে মাছের দেখা মিলছে না। ফলে এখানে জেলেরা এক ধরনের নদী পাড়ে আছেন, তারা আমাকে জানিয়েছেন যে আমি যে এলাকাটিতে আছি এটি হলো হরিণাঘাট। সেখানকার জেলেদের সঙ্গে আমি ভোর থেকে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে মৌসুমের এই সময় অন্য বছরগুলোতে যেমনটা ইলিশ সহ অন্যান্য মাছের দেখা মিলত, এবার তার ভিন্ন চিত্র। অর্থাৎ এবার নদীতে মাছ নেই বললে চলে, এটা জেলেদের দাবি। আমি বেশ কয়েকটি আড়তেও ঘুরেছি নদী পাড়ে, আসলে সেখানে দেখলাম যে একটা শুনশান নীরবতা। জেলেরা তাদের যে অভিজ্ঞতা, তাদের কথা হলো যে আপনার চাঁদপুর পদ্মা মেঘনার যে মোহনাগুলো আছে, বিশেষ করে দক্ষিণের যে সাগরের সঙ্গে নদী মিলিত হয়েছে সেখানে অসংখ্য জাল ফেলা হয়। ফলে এখানে যে এই সময় যে মাছ ছুটে আসবে, অর্থাৎ ইলিশ অন্যান্য মাছগুলো সেগুলো ছুটে আসার সেই সুযোগ পাচ্ছে না, এটি হচ্ছে জেলেদের কথা। আর একটি কথা আমি বলে রাখি যে মৌসুমের এই সময় বৃষ্টিপাত নেই বললে চলে। ফলে চাঁদপুরের এই যে পদ্মা মেঘনার যে নদীর পানির উচ্চতা সেটি এখন অনেকটা নিচু আছে, এর সঙ্গে স্রোত নেই। ফলে মাছের
যে একটা চলাচল অবস্থা, অর্থাৎ স্রোতের বিপরীতে ইলিশ সহ অন্যান্য মাছগুলো নদী অববাহিকায় যেভাবে ছুটে চলে, সেই ক্ষেত্রে জেলেরা তাদের যে জাল ফেলেও সে কাঙ্ক্ষিত মাছের দেখা পাচ্ছে না। অর্থাৎ তাদের একটাই কথা, যদি ভারী বৃষ্টিপাত হয়, নদীর পানির উচ্চতা বেড়ে যায় এবং স্রোত বাড়তে থাকে, তাহলে হয়তো তারা ইলিশ অন্যান্য মাছ পাবেন। চাঁদপুরের জেলেদের এই যে দুর্দিনের সময়টি আসলে তাদের মনে স্বস্তি নেই, কারণ 2 মাস তারা অপেক্ষা করেছিলেন যে সেই 2 মাসের পরে যে 3 সপ্তাহ এখন পার হলো মাছ ধরার, সেই 3 সপ্তাহের মধ্যেও কিন্তু তারা কাঙ্ক্ষিত তাদের যে একটা ইচ্ছা ছিল, যে তাদের একটা মানে ভরসা ছিল যে এই মাছ পেয়ে তারা তাদের একটা নতুন জীবন, অর্থাৎ জীবনের মোড় ঘুরিয়ে দিবে, সেই আসলে মোড়টি আর শেষ পর্যন্ত এখন পর্যন্ত ঘুরছে না। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ শিকারের হরিণাগার থেকে সবশেষ তথ্য। জেনিফার। চাঁদপুর থেকে ইলিশের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী। চলতি বছর রংপুরের মিঠাপুকুর বদরগঞ্জ এলাকায় 2500 হেক্টর বাগানে হাড়িভাঙা আমের মুকুল এসেছে। মৌসুমের শুরুতে অল্প বিস্তর ঝরে কিছু মুকুল ঝরে গেলেও এখনও যা আছে তাতে ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চলে যাচ্ছি রংপুরের মিঠাপুকুরে, সেখানে আছেন রিপোর্টার রতন সরকার। রতন, এবার কিন্তু মৌসুমের শুরুতে 2 দফায় বেশ কিছুটা ঝড় বৃষ্টির কারণে আমের যে মুকুল এসেছে, ব্যাপক পরিমাণে মুকুল আসলেও এবার কিন্তু এই 2 দফার ঝড়ে কিছুটা মুকুল ঝরে গেছে। কিন্তু তারপরেও কিন্তু কৃষকরা বা বাগানের মালিকরা জানিয়েছেন যে এখন পর্যন্ত যে রয়ে যাওয়া মুকুল যেগুলো রয়ে গেছে বা টিকে গেছে, তাতেই কিন্তু আমের এবারের ফলনটা হয়তো আশানুরূপ হবে না, কিন্তু একেবারে কমও যে হবে তা কিন্তু না। যে যতটুকু আছে, আর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, সেক্ষেত্রে এবার ভালো ফলনই কিন্তু আশা করছে এই অঞ্চলে। যে নতুন করে গত 1 দশকে কিন্তু এই হাড়িভাঙা আম যে এটি ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে দেশের অভ্যন্তরীণ বাজারে এবং দেশের বাইরেও কিন্তু রংপুরের এই হাড়িভাঙা আমের যে কদর সেটি ছড়িয়ে পড়েছে, যার কারণে আসলে আমরা জানি যে এই আমকে এই জেলার ব্র্যান্ডিং হিসেবে কিন্তু সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এবং এর প্রচার এবং প্রসারের জন্য সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি এর বাজারজাত করার যে করোনাকালীন সময়ের যে একটি সংকট সৃষ্টি হয়েছে, অর্থাৎ পরিবহন সমস্যা সহ বাজারজাত করতে গিয়ে এর যে ঝামেলাগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো মোকাবেলার জন্য গত বছরও কিন্তু আমরা দেখেছি যে পোস্ট অফিসের বিশেষ সার্ভিসের মাধ্যমে, কুরিয়ার পার্সেল সার্ভিসের মাধ্যমে কিন্তু দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরেও কিন্তু এই হাড়িভাঙা আমের যে চালান সেটি কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক এবার জানিয়েছেন যে এবার হয়তো যে ম্যাঙ্গো সার্ভিস, যে রাজশাহী থেকে যে ট্রেনের একটি সার্ভিস দেওয়া হয়, এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হবে এই করোনাকালীন সংকট মোকাবেলার জন্য যেন এখানকার আম বিশেষ সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। তো এই হাড়িভাঙা আম আসলে আমরা জানি যে রংপুর একটি শস্য ভাণ্ডার বলে খ্যাত, কিন্তু তারপরেও এই হাড়িভাঙা আমের যে চাহিদা এবং এর যে কদর, সেটির উপর ভিত্তি করে কিন্তু এই যে শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত এই জেলায় এই হাড়িভাঙা আমকেই কিন্তু জেলার ব্র্যান্ডিং হিসেবে নির্বাচন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে হাড়িভাঙা আম নিয়ে সর্বশেষ। জেনিফার। রংপুর থেকে হাড়িভাঙা আমের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। বিএসএফ এর আপত্তিতে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ভারতের বাসিন্দাদের ঐক্যের প্রতীক দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারি জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজ। নোম্যান্সল্যান্ডে নতুন স্থাপনা নির্মাণে বিধি নিষেধ থাকায় তারা এই আপত্তি জানিয়েছেন। অথচ বাধা বিপত্তি ছাড়াই যুগের পর যুগ 2 দেশের 2 গ্রামের মানুষ নিয়মিত নামাজ আদায় করে আসছেন এই মসজিদে। তাদের সম্মিলিত উদ্যোগে শুরু হয়েছিল এই নির্মাণ কাজ। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
সীমান্ত সংলগ্ন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে 200 বছর আগে 1820 সালে স্থাপিত মসজিদটি ভারত ভাগের সময় বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে পড়ে। আর এর লাগালাগি হচ্ছে ভারতের ঝাকুয়াটারি গ্রাম। সংস্কারের অভাবে মসজিদের টিনের চৌচালা ঘরটি জরাজীর্ণ হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জেলা ও উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত টিআর কর্মসূচির টাকা এবং 2 গ্রামের বাসিন্দাদের স্বেচ্ছা অনুদানের টাকা একত্রিত করে 38 ফুট দৈর্ঘ্যের এবং 24 ফুট প্রস্থের ভবন নির্মাণের কাজ চলতি বছরের 1 এপ্রিল শুরু করা হয়। তবে গত 5 মে বিএসএফ আপত্তি জানালে দীর্ঘদিনের জরাজীর্ণ এই ভবন নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। ঘরটা অবস্থা খুব খারাপ, প্রায় ধসে যাওয়ার অবস্থা। এখন চালের অবস্থা খুব খারাপ, মানে পানি মসজিদের মধ্যে পড়ে নামাজ পড়ার খুব অসুবিধা হয়েছে। দেওয়াল ডট ড্যাম হয়ে গেছে, ওই জন্য পুরনায় মেরামত করা হইতেছে, 2 দেশেরই অনুদান। এদিকে করোনা প্রতিরোধে উভয় পক্ষ আলোচনা করে ভারতের ঝাকুয়াটারি গ্রামের অধিবাসীদের এখানে আসতে সাময়িকভাবে নিষেধ করা হয়েছে বলে জানালেন মসজিদ কমিটির এই শীর্ষ কর্মকর্তা। যেহেতু ভারতে পুরোপুরি করোনা একটা আক্রমণ শুরু হয়ে গেছে বেশি, আমরা আলোচনার মাধ্যমে হেকমতের সহিত তাদেরকে পরামর্শ করে মসজিদে আপাতত আসার জন্যে নিষেধ করছি। ভবন নির্মাণ কাজ পুনরায় শুরু করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে বলে জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। বর্তমানে বিএসএফ এর কারণে বাধা দেওয়ার কারণে মসজিদটির কাজ বন্ধ। আমরা মসজিদটির কাজ চালানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট আবেদন জানাচ্ছি, অচিরেই আমরা এর হয়তো প্রতিফলন পেয়ে যাব। উল্লেখ্য, ভবন নির্মাণ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কুড়িগ্রামস্থ 22 বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন। জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেনে মাঙ্গুয়ান এলাকায় বাসস্থান ও চাকরির দাবিতে স্থানীয়দের আন্দোলন স্থগিত হলেও রাতের আধারে চলছে লুটপাট ভাঙচুর। হামলার আশঙ্কায় চরম উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। গত কয়েকদিনে লুটপাটের শিকার হয় 4 শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। নতুন করে ক্ষয়ক্ষতি এড়াতে দোকানের মালপত্র সরিয়ে নিচ্ছেন প্রবাসীরা। এমন পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান ও নিজেদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন কমিউনিটি নেতারা। আমাদের সবটুকু পুঁজি হারিয়ে আমরা এখন নিঃস্ব। আমরা কোনো রকমের নিজের জানটা নিয়ে লোকেশন থেকে সবাই কোন রকমে এক পরনের কাপড় নিয়ে আমরা এখানে মানবেতর জীবনযাপন করতেছি। 30 থেকে 70 লাখ টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা। এই আক্রমণের সব বাঙালি সবকিছু হারিয়ে নিঃস্ব অসহায় হয়ে গেছে। নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান করে চালু করতে পারবো কিনা জানি না। এখানে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর কেউ নেই। জীবন বাঁচাতে বাংলাদেশি অধ্যুষিত এলাকার বাসাবাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। তবে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতির কারণে চরম মানবতর জীবন পার করছেন তারা। এমন পরিস্থিতিতে ক্ষতি কাটিয়ে উঠতে দক্ষিণ আফ্রিকা সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন প্রবাসীরা। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেনে স্থানীয় দাবি আদায়ের আন্দোলনে ব্যাপকভাবে লুটপাট, হামলা আর অগ্নিসংযোগের শিকার হন সেখানে বসবাসরত কয়েকশত প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান। লুটপাটে নিঃস্ব হওয়া নিজেদের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে স্থানীয় প্রশাসন, কমিউনিটি এবং বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চান সেখানে বসবাসরত ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। ব্রিটেনে দিন দিন বাড়ছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ। ফলে ব্রিটিশ সরকারকে লকডাউন তুলে নেওয়া সহ সব পরিকল্পনায় নতুন করে ছক কষতে হচ্ছে। পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমকে করা হয়েছে আরও গতিশীল। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। আগামী আগস্ট মাসের মধ্যেই পুরোপুরি করোনা মুক্ত হওয়ার স্বপ্ন দেখেছিল ব্রিটেন। তা তো হচ্ছে না, উল্টো করোনার ভারতীয় ভেরিয়েন্টের চোখ রাঙানিতে আবারও দিশেহারা ব্রিটিশ সরকার। সপ্তাহের ব্যবধানে দেশটিতে এই ভেরিয়েন্ট সংক্রমিতের হার 160%। চিকিৎসকরা বলছেন সংক্রমণের হার নিয়ন্ত্রণ করতে না পারলে ব্রিটেনে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে জুলাই মাসে। এই যে নিউ ভ্যারিয়েন্ট, সেটি ইউকের যে নিউ ভ্যারিয়েন্টটি তার চেয়ে 40 থেকে 50% বেশি সংক্রমণ ছড়াতে পারে। গবেষণায় দেখা গেছে ব্রিটেনে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে এই নতুন ভেরিয়েন্ট সংক্রমিত করলেও ঝুঁকির মাত্রা অনেকটাই কম। চিকিৎসকরা মনে করছেন দ্রুত ভ্যাকসিন কার্যক্রমেই পারে এই ভেরিয়েন্টের ভয়ঙ্কর থাবা থেকে ব্রিটেনবাসীকে রক্ষা করতে। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড একটি ছোট্ট স্টাডিতে দেখা গিয়েছে যে নতুন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটি প্রচলিত যে কয়টি ভ্যাকসিন আছে সেটি পুরোপুরো প্রতিরোধ ক্ষমতা তৈরি না করতে পারলেও কিছুটা প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সহায়তা করবে। মানুষকে যদি আমরা দ্রুত ভ্যাকসিনেট করতে পারি তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা আর একটা নতুন ওয়েভ দিবে না।
আগামী 21শে জুন থেকে দেশ জুড়ে পুরোপুরি লকডাউন তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে এখন দোটানায় রয়েছে ব্রিটিশ সরকার। লকডাউন শিথিল করে পুরোপুরি স্বাভাবিক অবস্থার দিকে ব্রিটেন, তবে নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে করোনার ভারতীয় ভেরিয়েন্ট। বাড়ছে সংক্রমণের হার, একই সাথে বাড়ছে আতঙ্ক। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শারীরিক অবস্থার উন্নতি হলেও শিগগিরই হাসপাতাল ছাড়তে পারছেন না বেগম জিয়া। এখনো রয়েছে স্বাস্থ্যগত জটিলতা। ফিরেই ধরবেন বিএনপির হাল, আশা শীর্ষ নেতাদের। এবং করোনায় খাদ্য ঘাটতি এড়াতে শুল্ক ছাড় দিয়ে আমদানির মাধ্যমে মজুদ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবারও ধান চাল সংগ্রহ ব্যর্থ হওয়ার শঙ্কা, নানা পরিকল্পনার কথা বলছেন মন্ত্রী। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।